যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রায় নিতে একমত দুই প্রেসিডেন্ট। বৈঠকে একগুচ্ছ বাণিজ্যিক চুক্তি। শিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ ট্রাম্পের, ছাড়লেন বেইজিং। যুদ্ধবিরতির পরও চলছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। লেবাননের দখলদারদের হামলায় নিহত 22। ওয়াশিংটনের দুপক্ষের আলোচনা শুরু, সংযমের আহ্বান জাতিসংঘের। ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না চীন, দাবি ট্রাম্পের। হরমুজ খোলা রাখতে একমত ওয়াশিংটন বেইজিং। শর্ত সাপেক্ষে সবার জন্য প্রণালী চালু থাকবে, জানালেন আরাকচি। এবং রুশ হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেন। শিশুসহ নিহত 10, নিখোঁজ 20। মস্কোর বিরুদ্ধে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ। যুদ্ধ বন্ধে আগ্রহী নন পুতিন। চীনে ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির দাবি করেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। 2 দিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিং বিমানবন্দরে রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে বেইজিংয়ের ঝোংনান হাই কমিউনিস্ট পার্টি কমপ্লেক্সে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। শত শত বছরের পুরনো গাছ ও ঐতিহাসিক বাগান ঘুরে দেখান ট্রাম্পকে। উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠানোর কথাও জানান শি। পরে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন দুই নেতা। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার কথাও জানান শি। আমরা আমাদের দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করেছি, যা গঠনমূলক ও কৌশলগত সম্পর্ক। এটিকে একটি মাইলফলক সফর বলা যেতে পারে। বৈঠকে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। তিনি শি জিনপিংকে দীর্ঘদিনের পরিচিত ও সম্মানিত নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি, যা দুই দেশের জন্যই অত্যন্ত উপকারী। তিনি এমন একজন ব্যক্তি যাকে আমি গভীরভাবে সম্মান করি। দীর্ঘ 9 বছর পর গেল বুধবার চীনে ঐতিহাসিক সফরে যান ট্রাম্প। ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে চীন, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধে ও হরমুজ প্রণালী খোলা রাখতে ওয়াশিংটন বেইজিং সম্মত হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শর্ত সাপেক্ষে হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীন সফরের মধ্যেই মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এতে ইরান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র চীন একমত হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ বন্ধে সহায়তার পাশাপাশি হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে সমঝোতা তৈরিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে চীন ইরানের সামরিক সরঞ্জাম পাঠানো থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানান তিনি। ওয়াশিংটনের কাছ থেকে তেল কিনবে বেইজিং বলেও দাবি করেন ট্রাম্প। If I can be of any help at all, I would like to be of help. সাক্ষাৎকার জুড়ে শি জিনপিং এর প্রশংসাও করেন ট্রাম্প। বলেন, শি অত্যন্ত আন্তরিক এবং কাজের মানুষ। এমনকি মজার ছলে বলেন, হলিউড যদি কখনো শির চরিত্রে অভিনয়ের জন্য কাউকে খোঁজে, তাহলে তার মতো কাউকে পাওয়া যাবে না। এদিকে নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে বলে উল্লেখ করেন তিনি। তবে জাহাজগুলোকে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 8 জন শিশু। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ড্রোন ও পাল্টা হামলা। এরই মধ্যে ওয়াশিংটনে শুরু হয়েছে দুদেশের উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনা। এতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টার হামলায় নিহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ ছোড়া একটি বিস্ফোরক ড্রোন সীমান্ত এলাকায় পড়লে এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়। এর জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 17টি হামলা চালিয়েছে তারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ইসরায়েল লেবাননের তৃতীয় দফা সরাসরি আলোচনা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। লেবানন আশা করছে 2 দিনের আলোচনায় নতুন যুদ্ধবিরতি চুক্তির পথে অগ্রগতি আসবে। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ইস্যু আছে। তবে হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি এবং এটিকে বিনা বিনিময়ে ছাড় হিসেবে সমালোচনা করেছে তারা। ইসরায়েল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় আলোচনা আরও জটিল হয়ে উঠছে। জাতিসংঘ জানিয়েছে এই আলোচনা টেকসই যুদ্ধবিরতির পথ খুলে দেবে। সংস্থাটি সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয়। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা, যেখানে ইসরায়েল, লেবানন বা যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ নেই। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেম ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। ইসরায়েল এমন আঞ্চলিক মধ্যপন্থী মিত্রদের সঙ্গে সহযোগিতা চায় যারা ইসরায়েলকে সহায়তার কৌশলগত গুরুত্ব বোঝে। তার ভাষায় এসব সহযোগিতা দুই পক্ষের জন্যই লাভজনক হতে পারে। গাজার অবরোধ ভাঙতে তুরস্কের উপকূল থেকে আবারও যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধা ও আগের আটক অভিযানও থামাতে পারেনি ফিলিস্তিনপন্থী কর্মীদের উদ্যোগ। এদিকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের উপর যৌন নির্যাতনের অভিযোগে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কয়েক ডজন নৌযান। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের এই বহরের লক্ষ্য গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেয়া। এর আগে গত এপ্রিলেও আন্তর্জাতিক জলসীমায় বহরটিকে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। স্পেন থেকে যাত্রা করা শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মীকে তখন গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আরও 2 জনকে গ্রেফতার করে ইসরায়েলে নেওয়া হয়েছিল বলে জানায় আয়োজকরা। গত অক্টোবরেও একই সংগঠনের আরেকটি বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। একই সময় 450 জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়। আয়োজকদের দাবি, গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার নেয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তাদের মতে খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটে গাজার সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। তবে ইসরায়েল বলছে নিরাপত্তা ঝুঁকির কারণেই সমুদ্র অবরোধ রয়েছে। এদিকে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বন্দীদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পুরুষ, নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও অপমানের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, 2023 সালের অক্টোবরের পর এসব অভিযোগ আরও বেড়েছে। তাদের মতে ইসরায়েলের কারাগারের ব্যবস্থা এখন ভয়াবহ নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে হামাসের প্রোপাগান্ডা বলেও দাবি করেছে। এমনকি প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয়া হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, দেশটির ভাবমূর্তি নষ্ট করতে এসব অভিযোগ আনা হচ্ছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এসব অভিযোগের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত জরুরি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন এবং নিখোঁজ অন্তত 20 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এবারের ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পর্বগুলোর একটি বলছেন বিশ্ব নেতারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি 9তলা আবাসিক ভবন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানিয়েছেন, ওই ভবনে বহু মানুষ আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। কিয়েভের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ভবনটিতে KH-101 নামে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে রাশিয়া। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে তৈরি বলে ধারণা করছে জেলেনস্কি। তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া এখনো প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে অস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থায় বড় প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল বন্ধ করাই এখন বৈশ্বিক অগ্রাধিকার হওয়া উচিত।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র জানান, এটি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শুরু থেকে অন্যতম বড় হামলা। বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় ১৫০০-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া বলেন, এই হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন। এদিকে এই হামলার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে একটি নতুন বার্তা। অর্থনৈতিক সংকট ও জ্বালানি ঘাটতির জেরে উত্তপ্ত বলিভিয়া। বৃহস্পতিবার রাজধানীর লা পাজের কেন্দ্রীয় স্কয়ার প্লাজা মুরিলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে খনি শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ডাইনামাইট সদৃশ বস্তু ছুড়ে মারেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় খনি শ্রমিকরা বিস্ফোরক ও জ্বালানির সহজপ্রাপ্যতা, খনি চুক্তি সংশোধন এবং নতুন খনি নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। বিক্ষোভকারীদের একাংশ প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগও দাবি করছেন। গত বছর বড় ধরনের নির্বাচনী জয় নিয়ে ক্ষমতায় আসা মধ্যপন্থী এই নেতা বাজারমুখী সংস্কারের মাধ্যমে দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফর ঘিরে নতুন বিশ্ব ব্যবস্থা G2 বা দ্বিমেরু এখন আলোচনার তুঙ্গে। নিজ দেশে মুদ্রাস্ফীতির চাপে থাকা ট্রাম্প চীনের সাথে বড় বাণিজ্যিক চুক্তির মাধ্যমে স্বস্তি খুঁজছেন। দুই পরাশক্তির মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও বাণিজ্যিক বিরোধ মেটাতে একটি যৌথ বোর্ড গঠনের সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। বেইজিংয়ের রেড কার্পেটে যখন পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনই প্রশ্ন উঠছে যে বিশ্ব রাজনীতির মানচিত্র কি বদলে যাচ্ছে? কিন্তু ট্রাম্পের এবারের সফরটা আগের চেয়ে আলাদা। বিশ্লেষকরা বলছেন, তারা এখন আর G1-এর বিশ্বে নেই। পৃথিবী এখন G2-র যুগে প্রবেশ করেছে। নিজের দেশে চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতের জেরে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি তার জনপ্রিয়তায় ধস নামিয়েছে। এই অবস্থায় চীনের সাথে বড় ধরনের কোনো বাণিজ্যিক চুক্তি ট্রাম্পের জন্য হতে পারে লাইফলাইন। ট্রাম্পের প্রধান লক্ষ্য চীনের কাছে মার্কিন খাদ্য এবং বিমান বিক্রির বিশাল ডিল নিশ্চিত করা। বেইজিং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানগুলো দাবি করছে, বিশ্ব এখন একক মার্কিন আধিপত্য বা G1-এর অধীনে নেই। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি দেশটিকে যুক্তরাষ্ট্রের নেয়ার পেয়ার বা প্রায় সমান স্তরে নিয়ে এসেছে। তাদের ভাষায় এটি এখন একটি G2-র বিশ্ব, অর্থাৎ বৈশ্বিক সিদ্ধান্ত এখন শুধু ওয়াশিংটন ডিসি থেকে নয়, বেইজিং থেকেও নিয়ন্ত্রিত হয়। গত বছর ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দিয়েছিল। তবে চীন তাদের বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেলস রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণার পর যুক্তরাষ্ট্র চমকে উঠেছিল। তাদের এবারের লক্ষ্য দীর্ঘমেয়াদী শান্তি। দুই দেশই একটি বোর্ড অফ ট্রেড বা দ্বিপাক্ষিক বাণিজ্য বোর্ড গঠনের কথা ভাবছে। এটি সফল হলে বছরের পর বছর ধরে চলা বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে বিপুল সংখ্যক বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইয়েমেন সরকার ও হাউথি বিদ্রোহীরা। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির আওতায় মুক্তি পাবেন ১৬০০-র বেশি বন্দী। যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তি বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্লেষকদের মতে দীর্ঘ সংঘাতের পর এটি শান্তি আলোচনায় নতুন গতি আনতে পারে। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে বন্দি বিনিময় চুক্তির ঘোষণা দেয় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। টানা ১৫ সপ্তাহের সরাসরি আলোচনার পর জাতিসংঘের মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গের দাবি, বছরের পর বছর ধরে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা হাজারো পরিবারের জন্য এই চুক্তিটি নতুন আশার আলো হয়ে এসেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জর্ডানের রাজধানী আম্মানে ১৫ সপ্তাহের সরাসরি আলোচনার পর এখানে উপস্থিত পক্ষগুলো বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি এখন পর্যন্ত দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বড় সংখ্যক বন্দী মুক্তির সমঝোতা। এই চুক্তির আওতায় মুক্তি পাবেন ১৬০০-র বেশি বন্দী। চুক্তি অনুযায়ী হাউথিরা ৫৮০ বন্দীকে মুক্তি দেবে, যার মধ্যে রয়েছেন ৭ সৌদি ও ২০ সুদানি নাগরিক। অন্যদিকে ইয়েমেন সরকার ছেড়ে দেবে ১১০০ হাউথি বন্দীকে। পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দী মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং উভয় পক্ষের আটক কেন্দ্র পরিদর্শনের বিষয়েও সম্মত হয়েছে তারা।
আন্তর্জাতিকভাবে রেড ক্রস কমিটির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে। এর আগে 2023 সালের এপ্রিলেও প্রায় 900 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। 2014 সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। এরপর ইয়েমেন সরকার সৌদি আরবে আশ্রয় নিলে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 11 বছরে এই সংঘাতে 1.5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। একই সঙ্গে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট।